মানব ভূগোল কি নিয়ে আলোচনা করে? কোন কোন বিষয়গুলো নিয়ে মানব ভূগোল কথা বলে থাকে? এগুলো কি তোমরা জানো বন্ধুরা? যদি নাও জেনে থাকো কোনো সমস্যা নেই। আজকের ক্লাসে আমি তোমাদের সেই প্রশ্নটির উত্তর দেব। তোমরা তো মানব ভূগোলের সংজ্ঞা শুনেছ, জেনেছ, অনেক ধরনের সংজ্ঞা দেখেছ। সেই সংজ্ঞাগুলোর মাধ্যমে মানব ভূগোল কি নিয়ে আলোচনা করে সেটাও জেনেছ। কিন্তু মানব ভূগোলের আলোচনার বিষয়টি আসলে আরেকটু বিস্তৃত। মানব ভূগোলের ক্ষেত্রগুলো আসলে আরেকটু বিস্তৃত। সেগুলো সম্পর্কে আজকে তোমাদের ক্লাসে তোমাদের সাথে আমি আলোচনা করব। বন্ধুরা, 10 মিনিট স্কুলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি রাশেদ। আমি তোমাদের ভূগোল দ্বিতীয় পত্রে যে মানব ভূগোল অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি শুরু করেছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মানব ভূগোলের ক্ষেত্র ও বিষয়বস্তু। আজকের পুরো ক্লাস জুড়ে তোমাদেরকে জানানোর চেষ্টা করব যে মানব ভূগোলের ক্ষেত্রটি আসলে কতটুক, কী কী নিয়ে আলোচনা করে সেই ব্যাপারটি, এবং বিষয়বস্তুগুলো কী কী। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই যে মানব ভূগোলের ক্ষেত্রগুলো আসলে কী কী। আমরা এক এক করে প্রত্যেকটা ক্ষেত্র দেখব। তো বন্ধুরা, আমরা যখন মানব ভূগোল কী সেটি সম্পর্কে যখন দেখেছি, আমরা হান্টিংটনের যে সংজ্ঞা সেটি দেখেছি, আমরা চার্চিল স্যাম্পলের যে সংজ্ঞা সেগুলো দেখেছি, রাটজেলের সাহেবের সংজ্ঞা দেখেছি। এই এতগুলো ভূগোলবিদদের সংজ্ঞা যখন আমরা দেখেছি, আমরা এতটুকু বুঝেছি আমরা যে মানুষ এবং পরিবেশের মধ্যকার সম্পর্কটি নিয়ে আসলে মানব ভূগোল আলোচনা করে থাকে। এখন মানুষ এবং পরিবেশ, আমি যদি এটাকে হিউম্যান লিখি অর্থাৎ এইচ দিয়ে যদি ডিনোট করি, এবং এটিকে যদি এনভায়রনমেন্ট অর্থাৎ ই দিয়ে যদি ডিনোট করি, তাহলে এই মানুষ এবং পরিবেশের মধ্যকার সম্পর্ক নিয়ে যখন আলোচনা করবে, তাহলে এদের কতটুকু সম্পর্ক নিয়ে এরা আলোচনা করবে, কি সম্পর্ক নিয়ে আলোচনা করবে। মানুষ এবং পরিবেশের সম্পর্কটা তো বিভিন্ন রকমের হয়ে থাকে। এখন এই সম্পর্কের কোন কোন দিকগুলো নিয়ে আলোচনা করবে, এই ব্যাপারটি আসলে মানব ভূগোলের ক্ষেত্রের মাধ্যমে আমরা জানতে পারবো। তাহলে চলো বন্ধুরা, প্রথমে আমরা এক এক করে জেনে নিই যে মানব ভূগোলের ক্ষেত্রগুলো কি কি। সবশেষে আমরা একটা যে সংক্ষিপ্তভাবে বিষয়বস্তুগুলো কি কি সেগুলো সম্পর্কে জানবো। প্রথমেই আমরা যদি দেখি মানব জাতি, এটি হচ্ছে মানব ভূগোলের প্রথম ক্ষেত্র। মানব ভূগোল, হিউম্যান জিওগ্রাফি, নামটিতেই বোঝা যাচ্ছে যে মানব ভূগোলের প্রথম আলোচনার ক্ষেত্রটি আসলে হবে মানব জাতি, তাই না? তো দেখো, পৃথিবীতে আমরা বিভিন্ন ধরনের মানব জাতি দেখতে পাই, তাদের বৈশিষ্ট্য, বিন্যাস, এগুলো সম্পর্কে আলোচনা করতে পারি। আমরা এই মানব জাতি নিয়ে যখন আলোচনা করি তখন একটি কথা আসে, সেটা হচ্ছে রেস। রেস জিনিসটি কি? তোমরা আফ্রিকা এক ধরনের মানুষ দেখবে, তাদের আফ্রিকা এক ধরনের মানুষ আমরা দেখি যাদের গায়ের রং, তাদের উচ্চতা এক রকমের। ইউরোপে আমরা অন্য আরেক ধরনের মানুষ দেখে থাকি যাদের গায়ের রং আরেক রকমের। আবার আমরা চায়না, জাপান অথবা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, এইসব অঞ্চলগুলোতে আমরা আরেক ধরনের মানুষ দেখে থাকি যাদের গায়ের রং কিনা ভিন্ন রকমের, যাদের গায়ের রং বা শারীরিক গড়ন এগুলো ভিন্ন রকমের হয়। তো এই ভিত্তিতে আমরা এগুলোকে আমরা মানব জাতি মধ্যে মানুষের যে রেসের ভিতর এগুলোকে ফেলে থাকি। আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট বা ভারতীয় উপমহাদেশে আমরা আসলে কোন জাতির অন্তর্ভুক্ত? আমরা আসলে খুব মিশ্র একটি জাতির অন্তর্ভুক্ত। সেক্ষেত্রে এখানে আসলে অনেক ধরনের জাতির অন্তর্ভুক্তি ঘটেছে। তো সেটি নিয়ে আমরা ভবিষ্যতে যখন তোমরা উচ্চতর ক্লাসে যাবে সেই সম্পর্কে আরও জানতে পারবে। তো এই যে বিভিন্ন ধরনের মানব জাতি, আমি যখন একটু আগেই বললাম যে আফ্রিকা আমরা দেখতে পাই এক ধরনের মানুষ, আফ্রিকা নিগ্রয়েড মানুষ বেশি দেখতে পাই আমরা। এই যে এখানে আফ্রিকা দেখতে পাচ্ছ, এখানে যদি ওইভাবে মানব জাতি হিসাবে যাদের শারীরিক গড়নের বা হিসাবে বা রেস হিসাবে ওরকম বিন্যাসটি দেওয়া নেই, আমি বুঝাচ্ছি যে এখানে আফ্রিকা যদি আমরা এক ধরনের দেখতে পাবো, ইউরোপে আমরা বেশিরভাগ আরেক ধরনের রেসের মানুষ দেখতে পারবো। আমরা চীন, মঙ্গোলিয়া, তারপর হচ্ছে জাপান, এইসব অঞ্চলগুলোতে আরেক ধরনের মানুষ দেখতে পারবো, মানব জাতি দেখতে পারবো। তো এই যে মানব জাতির বৈশিষ্ট্য, বিন্যাস, কিভাবে মানুষ, দ্য গ্রেট হিউম্যান মাইগ্রেশন নামে একটা কথা আছে, মানব জাতির উৎপত্তি থেকে পরবর্তীতে কিভাবে পুরো পৃথিবীতে ছড়িয়ে গেল, এগুলো সম্পর্কে আলোচনা করে থাকে। এগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করলে আসলে অনেকক্ষণ, একটা ক্লাসে তো সম্ভবই না, অনেকগুলো ক্লাস লাগবে এবং অনেক ইন্টারেস্টিং ব্যাপার। তবে তোমাদের এই ক্লাসে আসলে এটি এখনও সিলেবাসে নেই, তার জন্য তোমাদের সাথে এগুলো নিয়ে আলোচনা করছি না, জাস্ট শুধুমাত্র তোমাদেরকে একটা ধারণা দিয়ে রাখছি। তো দেখো, এই যে দ্য গ্রেট হিউম্যান মাইগ্রেশন, কিভাবে একটা জায়গা থেকে উৎপত্তি হয়ে পরবর্তীতে মানুষ পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়লো, সেগুলো সম্পর্কে আলোচনা হচ্ছে। মানব জাতির বিবর্তন নিয়ে আলোচনা করে থাকে। এই সব কিছু কিন্তু মানব জাতির ভিতর অন্তর্ভুক্ত। হ্যাঁ, পরবর্তীতে ভূগোলের যে দ্বিতীয় আলোচনা বিষয় সেটা হচ্ছে জনসংখ্যা। অনেকগুলো মানুষ একসাথে মিলে পরবর্তীতে কি জনসংখ্যা তৈরি করছে। এই যে জনসংখ্যা, বিশ্বের জনসংখ্যা কোথাও আমরা বেশি দেখি, কোথাও কম দেখি, সেই মানবজাতি উৎপত্তির পর থেকে আজ পর্যন্ত
আমরা জনসংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পেতে দেখছি। এই জনসংখ্যা বৃদ্ধি বিস্তরণটি কিভাবে ঘটে, কোন অঞ্চলে, ঘনত্ব কোথায় বেশি। আমরা যদি দেখি আমরা ইউরোপীয় আমরা যদি কানাডাতে জনসংখ্যা ঘনত্ব খুবই কম, অপরদিকে ভারত বা ভারতীয় উপমহাদেশের এই অঞ্চলটিতে জনসংখ্যা ঘনত্ব অনেক বেশি। এই ব্যাপারগুলো কেন হয়ে থাকে, কিভাবে হয়ে থাকে, কোথায় হয়ে থাকে, জনসংখ্যার বিস্তরণ কোথায় বেশি, কিভাবে বেশি, কেন ওখানে আমরা জনসংখ্যার ঘনত্ব ওরকম দেখতে পাই, এই ব্যাপারগুলো নিয়ে মানব ভূগোল আলোচনা করে থাকে। তাহলে মানব ভূগোলের দ্বিতীয় ক্ষেত্রটি কি বলতো, সেটা হচ্ছে জনসংখ্যা। তাহলে দেখো প্রথম ক্ষেত্রটি ছিল মানবজাতি, পরেরটিও মানবজাতির সাথে সংশ্লিষ্ট আরেকটি ব্যাপার, সেটি হচ্ছে কি জনসংখ্যা। আসলে মানব ভূগোলের ক্ষেত্রগুলো সবগুলি মানুষের সাথে সম্পর্কযুক্ত বিষয় হয়ে থাকে। পরবর্তী সেটি হচ্ছে কি দেখো, সেটি হচ্ছে অভিগমনের ধারা। অভিগমনের ধারাকে অভিগমন ব্যাপারটি কি তোমরা বোঝো? অভিগমন ব্যাপারটি তোমাদের সাথে আমি যখন ক্লাস 9-10-এ যখন পড়িয়েছি তখন সেটি অভিগমন বলেছি। আবারও তোমাদেরকে অভিগমনের ব্যাপারটি একটু বলি। অভিগমন কি দেখো, মানুষ ধরো এখানে একটা দেশ, হ্যাঁ ধরে নাও, আমি তোমাদেরকে বোঝানোর জন্য বলছি, এটা একটা দেশ। একটা দেশে ধরো একটা মানুষ এই গ্রামে থাকে, এখানে গ্রাম, এবং এই জায়গাটিতে হচ্ছে শহর। এখন সে কাজের সুবিধার্থে সে কি করলো, গ্রাম থেকে শহরে গেল, তাহলে এটাকে আমরা অভিগমন বলছি। সেখানে গিয়ে ধরো মোটামুটি একটা থাকা শুরু করলো, তো এটা একটা অভিগমন বলছি। আবার ধরো আমার এই দেশটি হচ্ছে অনেক যুদ্ধ বিধ্বস্ত দেশ, সেই দেশ ছেড়ে কি করলো মানুষ পাশের দেশে যে নিরাপদ দেশটিতে সে চলে গেল। যেমন বাংলাদেশে মিয়ানমারে যে রোহিঙ্গা জনগোষ্ঠী, তারা মিয়ানমারে দারুণভাবে জাতিগত নিধনের সম্মুখীন হয়েছিল বলে তারা কিন্তু পরবর্তীতে বাংলাদেশে এসে আশ্রয় নিতে বাধ্য হয়। এটি কিন্তু আমরা অভিগমন হিসেবে অভিহিত করছি। তো এই যে অভিগমনগুলো, সেই অভিগমনগুলো কিভাবে হয়ে থাকে, সেই অভিগমনগুলোর ধারা, বিন্যাস, সেটি নিয়ে আলোচনা করে থাকে মানব ভূগোল। তাহলে মানব ভূগোলের যে তৃতীয় ক্ষেত্র, সেই তৃতীয় ক্ষেত্রটি কি দেখো, অভিগমনের ধারা। তো দেখো যখন একটি দেশের অভ্যন্তরীণ অভিগমনটি হয় সেটিকে আমরা বলে থাকি হচ্ছে অভ্যন্তরীণ অভিগমন, আর যখন এক দেশ থেকে আর এক দেশে অভিগমন হয় সেটিকে আমরা বলে থাকি হচ্ছে আন্তর্জাতিক অভিগমন। হ্যাঁ, তাহলে দেখো বন্ধুরা, একটা মানুষ যখন গ্রাম থেকে শহরে যাচ্ছে একটি নিজের দেশের মধ্যেই, তখন সেটিকে আমরা অভ্যন্তরীণ অভিগমন বলে থাকি। আর যখন একটা দেশের মানুষ বিভিন্ন কারণে হতে পারে, সেটা যে শুধুমাত্র যে রোহিঙ্গাদের জনগোষ্ঠীর কথা বললাম, এছাড়া অন্য কারণে হতে পারে, অনেকে উচ্চ জীবন লাভের আশায় বা জীবন মানের আশায়, যেমন অন্যান্য আমাদের বাংলাদেশ থেকে অনেকে পড়ালেখার জন্য, জীবনযাত্রার মানের সুবিধার জন্য পশ্চিমা বিভিন্ন দেশে যায়, এই ধরনের কারণেও যেতে পারে, অন্যান্য দেশে গিয়ে বাস করতে পারে, সেগুলোকে আমরা আন্তর্জাতিক অভিগমন হিসেবে কিন্তু অভিহিত করে থাকি। তো বন্ধুরা, এখন আমরা অভিগমনের ধারাটি দেখলাম। পরবর্তী যেটি মানব ভূগোলের ক্ষেত্র, সেটি কি, সেটি হচ্ছে অর্থনৈতিক কর্মকাণ্ড। মানুষ বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড পৃথিবী পৃষ্ঠে করে থাকে। আমরা এই যে অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। অর্থনৈতিক কর্মকাণ্ডগুলোকে কয় ভাগে ভাগ করতে পারি? তিনটি ভাগে। এই তিনটি ভাগের একটি হচ্ছে প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি, পরেরটি হচ্ছে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি, পরেরটি হচ্ছে টারশিয়ারি ইকোনমিক অ্যাক্টিভিটি। উচ্চতর ক্লাসে গিয়ে তোমরা এই ভাগটিকে আরও বেশি ভাগে দেখবে, যেমন কোয়াটার্নারি, কুইনারি। তো তোমাদেরকে এখন আমি এই তিনটি দিয়ে বোঝাই। প্রাথমিক অর্থনৈতিক কর্মকাণ্ড বা প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে যেটিকে আমরা একদম প্রকৃতিকে ব্যবহার করে, অর্থাৎ কৃষিকাজ, ঠিক আছে। তারপর হচ্ছে কৃষিকাজ হতে পারে, খনন কার্য হতে পারে, হ্যাঁ, জেলের কাজটি যেটি খনিতে যিনি খনন করছেন, এগুলো সবগুলোই কিন্তু আসলে কি দেখো, প্রকৃতিকে ব্যবহার করে, একেবারে প্রকৃতির সাথে সংশ্লিষ্ট কাজগুলো, সেগুলো হচ্ছে প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড বা প্রাইমারি ইকোনমিক অ্যাক্টিভিটি। বন্ধুরা, এখানে লেখা খুবই কঠিন, ঠিক আছে, এভাবে লেখা খুবই কঠিন, এই জন্য লেখাগুলো বুঝতে অসুবিধা হতে পারে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি সাথে সাথে। সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। হ্যাঁ, দ্বিতীয় পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড কি, ধরো ওই যে খনির শ্রমিকরা, তারা কি করলো, খনি থেকে লোহা খনন করলো। হ্যাঁ, তো এই যে লোহা খনন করলো, পরবর্তীতে আবার কি করলো, ওগুলোকে কলকারখানায় ওই লোহাগুলোকে ব্যবহার করে বিভিন্ন ধরনের দ্রব্যাদি প্রস্তুত করা হলো। এটি হচ্ছে সেকেন্ডারি ইকোনমিক অ্যাক্টিভিটি, অর্থাৎ বা দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। অর্থাৎ প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডে উৎপাদিত দ্রব্যের উপযোগ বৃদ্ধি করে সেটিকে আকার আকৃতি পরিবর্তন করে নতুন ধরনের দ্রব্য উৎপাদন প্রক্রিয়াটি সাথে জড়িত হচ্ছে দ্বিতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড। তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড কি দেখো, এটি মূলত সেবামূলক বিভিন্ন কাজ, যেমন এই যে শিক্ষকতা বলতে পারো, যারা বিভিন্ন ধরনের চাকরি করে থাকে, এগুলো সবই হচ্ছে সেবামূলক কাজগুলো, বা তোমার রাস্তা যিনি রিক্সা চালাচ্ছেন, এগুলো সবই সেবামূলক কাজ, তাই না? তো এগুলোকে আমরা তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড হিসেবে অভিহিত করে থাকি। তো দেখো, এই যে পৃথিবীর বিভিন্ন বুকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক কর্মকাণ্ড দেখি, এগুলো প্রাকৃতিক এবং সংস্কৃতিগত যে পার্থক্য, সেগুলো সম্পর্কে বিশ্লেষণ করে মানব ভূগোল। যেরকম দেখো, আমরা তৃতীয়
বিশ্বের দেশগুলোতে সাধারণত প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড আমরা বেশি দেখে থাকি, আর উন্নত এবং উন্নয়নশীল দেশগুলোতে আমরা দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থাৎ সেকেন্ডারি এবং টার্সিয়ারি যে ইকোনমিক অ্যাক্টিভিটি সেগুলো আমরা বেশি দেখে থাকি। তো এইগুলো কেন আমরা বেশি দেখে থাকি এইগুলো সম্পর্কে আলোচনা করে থাকে মানব ভূগোল। ঠিক আছে, আমি তোমাদেরকে বিস্তারিত সেই ব্যাখ্যাগুলো যাচ্ছি না এই জন্যে, কারণ এগুলো সম্পর্কে পরবর্তীতে আমরা জানবো। তো এখানে যদি বলে দিই, আমার মনে হয় পরবর্তীতে গিয়ে আমরা যখন জানবো তো তখন তোমাদের একটা একঘেয়েমি তৈরি হবে। তো আমি তোমাদেরকে এখানে শুধুমাত্র একটা ধারণা দিয়ে দিচ্ছি। পরবর্তীতে আমরা মানব ভূগোলের আরেকটি ক্ষেত্র সম্পর্কে দেখব, সেটি কি বলতো? সেটি হচ্ছে সংস্কৃতিগত পার্থক্য। আমরা পৃথিবীতে সব জায়গায় কি একই ধরনের সংস্কৃতি দেখি বলতো? আমরা দেখি না। আমরা ধর্মের ভিত্তিতে সংস্কৃতি আলাদা হতে দেখি, আমরা দেশের ভিত্তিতেও সংস্কৃতি আলাদা হতে দেখি। আমরা বাংলাদেশে যে সংস্কৃতি দেখি, আমরা ইন্ডিয়ায় গিয়ে অনেক ধরনের সংস্কৃতি দেখা পাই, সাধারণত একরকম হয় না। আমরা মুসলিমদের মধ্যে যে ধরনের সংস্কৃতি দেখি, আমরা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে কি একই ধরনের সংস্কৃতি দেখি না। তো এই যে সংস্কৃতিগত পার্থক্য, এই পৃথিবীর বিভিন্ন দেশে বিভিন্ন মানুষের মধ্যে সংস্কৃতিগত পার্থক্য আছে। এই সংস্কৃতিগত পার্থক্য হতে পারে ভাষার মাধ্যমে, এটি হতে পারে ধর্মের মাধ্যমে, এটি হতে পারে আচার আচরণ প্রভৃতি ক্ষেত্রে। এই সবগুলো নিয়ে আলোচনা করে থাকে মানব ভূগোল। তুমি দেখতেই পাচ্ছ বন্ধুরা যে মানব ভূগোলের ক্ষেত্রগুলো যত দেখি ততই দেখি যে মানুষকে নিয়ে আলোচনা করলেও মানে আলোচনা করছে যে শুধুমাত্র মানুষকে নিয়ে আলোচনার মধ্যে আসলে মানুষের সম্পর্কিত বিভিন্ন ধরনের প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করছে এবং খুবই ইন্টারেস্টিং কিছু বিষয় নিয়ে কিন্তু আলোচনা করছে। তো দেখো, সংস্কৃতিগত পার্থক্যটি নিয়েও কিন্তু মানব ভূগোল আলোচনার ক্ষেত্র একটি। পরবর্তীতে মানব ভূগোলের আরেকটি ক্ষেত্র যেটি কি বলতো? সেটি হচ্ছে গ্রামীণ বসতি। বন্ধুরা, আমরা গ্রামে এক ধরনের বসতি দেখতে পাই। তো আমরা সেখানে দেখি সাধারণত কি বলতো, যে খড়কুটো দিয়ে অথবা মাটি দিয়ে, টিন দিয়ে আমরা এই ধরনের ঘরবাড়িগুলো দেখি, সাধারণত কৃষিভিত্তিক ঘরবাড়িগুলো দেখি। আমরা গ্রামে সাধারণত প্রথম পর্যায়ের অর্থনৈতিক কর্মকাণ্ডগুলো ঘটে থাকতে দেখি। তো এই যে গ্রামীণ বসতিগুলো আমরা দেখি, সে বসতিগুলো কিন্তু শহরের বসতির মতো না। শহরের বসতি একটু পরে দেখছি। তো দেখো, গ্রামীণ বসতির অবস্থানগুলো কীরকম হয়, সেগুলো আকার কীরকম হয়, বৃদ্ধি কীভাবে হয়, সেখানে কী ধরনের কার্যাবলী আমরা দেখি, এগুলো সম্পর্কে আলোচনা করে থাকে মানব ভূগোল। তাহলে গ্রামীণ বসতি হচ্ছে মানব ভূগোলের আরেকটি ক্ষেত্র। বন্ধুরা, এখানে আমি আবারও বললাম, গ্রামীণ বসতি বিস্তারিত বলবো না, তোমরা বসতি নিয়ে যখন আলোচনা করবো তখন তোমরা এটি জানতে পারবে। পরবর্তীতে আমরা মানব ভূগোলের আরেকটি ক্ষেত্র গ্রামীণ বসতি তো জানলাম, নগর বসতি সম্পর্কে তো জানা দরকার, তাই না? তো নগর বসতি যদি দেখি, আমরা বিশ্বের বিভিন্ন ধরনের শহর দেখতে পাই, তাই না? তোমরা কক্সবাজার শহরটি যে কারণে ব্যবহৃত হয়, চট্টগ্রাম শহরটি কি সেই কারণে ব্যবহৃত হয়, বা কক্সবাজার শহরটি যে কারণে ব্যবহৃত হচ্ছে, আমার ঢাকা শহরটি কি সেই কারণে ব্যবহৃত হচ্ছে না। এই জন্য আমরা বিভিন্ন ধরনের শহর আমরা সেখানে দেখতে পাই। বা মক্কা যে ধরনের শহর, সেই ধরনের শহর কি অক্সফোর্ড সেই ধরনের শহর না। তাহলে এই যে বিভিন্ন ধরনের শ্রেণীর শহর আমরা দেখতে পাই, এদের বৈশিষ্ট্য এগুলি নিয়ে আলোচনা করে থাকে নগর বসতি, এবং এটি আসলে মানব ভূগোলের আরেকটি ক্ষেত্র। আমরা পরবর্তীতে সর্বশেষ আরেকটি ক্ষেত্র দেখতে পাই, সেটি কি দেখো? ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগ। আমাদের ব্যবসা বাণিজ্য এবং যোগাযোগের এই ক্ষেত্রটি মানব ভূগোল আরেকটি ক্ষেত্র। আমরা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের শিল্প গড়ে উঠতে দেখি। আমরা যখন শিল্প নিয়ে পড়াবো, তোমরা সেখানেও দেখবে বাণিজ্য এবং যোগাযোগ নিয়ে যখন তোমরা পড়বে, যোগাযোগ একটা চ্যাপ্টারই আছে, সেখানে বিভিন্ন ধরনের যোগাযোগ ব্যবস্থা নিয়ে তোমরা পড়তে পারবে। এগুলো নিয়েও কিন্তু মানব ভূগোল আলোচনা করে থাকে। তাহলে দেখো বন্ধুরা, আমরা প্রাকৃতিক ভূগোলে দেখেছি যে প্রাকৃতিক বিভিন্ন প্রক্রিয়া নিয়ে তো ভূগোল আলোচনা করেই থাকে। মানুষের বিভিন্ন প্রক্রিয়া নিয়ে আসলে মানুষের খুব কম জায়গায় আছে তার জীবনে, যেটা নিয়ে আসলে মানব ভূগোল আলোচনা করে না। এই জন্য আসলে ভূগোলকে একদম সার্বিকভাবে ভূগোলকে আমরা একটা হলিস্টিক সাবজেক্ট বলে থাকি, যেখানে কিনা মানুষের জীবনের একটা প্রতিচ্ছবি সম্পর্কে আলোচনা করা হয়ে থাকে। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে দেখো, মানব ভূগোলের ক্ষেত্রগুলো সম্পর্কে দেখলাম যে মোট কথা একটা অঞ্চলে মানুষের অর্থনৈতিক কর্মকাণ্ড, তার সমাজ ব্যবস্থাটি কীরকম হয়, তার সংস্কৃতিটি কীরকম হয়, তার ধর্ম, এগুলো নিয়ে আলোচনা করে থাকে মানব ভূগোল। বুঝতে পেরেছো? তো বন্ধুরা দেখো, আমি যখন আমরা অ্যানথ্রোপোজিওগ্রাফি পড়ছিলাম, তোমাদেরকে বলেছিলাম আগের ক্লাসে, তো আমরা সেখানে ধর্ম নিয়ে পড়েছি, ভাষা নিয়ে পড়েছি, সমাজ ব্যবস্থা নিয়ে পড়েছি, বিভিন্ন ধরনের যে সমাজ গড়ে ওঠে সেগুলো নিয়ে পড়েছি। তাহলে দেখো, আমি ভাবছিলাম যে ধর্ম নিয়ে বা কেন পড়বো, আমি যেহেতু ভূগোলের স্টুডেন্ট, আমি কেন ধর্ম নিয়ে পড়বো, বা আমি কেন ভাষা নিয়ে পড়বো, ভাষা নিয়ে তো পড়বে লিঙ্গুইস্টিকের স্টুডেন্টরা। কিন্তু না বন্ধুরা, এগুলো আসলে মানুষের সাথে সম্পর্কযুক্ত কতগুলো প্রপঞ্চ, এগুলো মানুষের যে একটা ডাইনামিজম
বা মানুষের পরিবর্তনশীলতার যে ধারা সেটার সাথে সম্পর্কযুক্ত। এই জন্য এগুলো নিয়েও কিন্তু ভূগোল আলোচনা করে থাকে। তো বন্ধুরা, এখন তোমাদেরকে আমি মানব ভূগোলের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটি নিয়ে একটু আলোচনা করব। প্রথমত মানব ভূগোলে আমরা তিনটি বিষয় দেখে থাকি। একটু হচ্ছে পৃথিবীতে আমরা মানুষ, পরবর্তীতে হচ্ছে পরিবেশ, এবং তার পরবর্তীতে হচ্ছে কি বলতো, সংস্কৃতি এবং সভ্যতা। মানব ভূগোল বলছি, তার মানে আলটিমেটলি প্রথম বিষয়বস্তু আসলে মানুষই হবে, এটা বলাই বাহুল্য, তাই না? পৃথিবীতে মানুষ হচ্ছে প্রধান ভৌগোলিক নিয়ামক, কারণ মানুষ পরিবেশের মধ্যে থাকে। মানুষ তার নিজ প্রয়োজনে আমাদের পরিবেশকে পরিবর্তন করে, যেটা দেখেছি যে প্রাকৃতিক পরিবেশকে সে মানবীয় পরিবেশে পরিণত করছে। মানুষ পরিবেশকে বিভিন্নভাবে পরিবর্তন করছে, তার ল্যান্ডস্কেপ ইভলিউশন ঘটাচ্ছে, এই যেগুলো ঘটছে। আবার দেখো, মানুষ যদি ধ্বংসাত্মকভাবে পরিবেশকে ধ্বংস করে দেয় বা পরিবেশের উপর প্রভাব রাখে, তখন কিন্তু সেই পরিবেশ কিন্তু আবার বিরূপভাবে প্রভাবটি মানুষের উপর রাখতে শুরু করে, এবং যার ফল কিন্তু মানুষকে ভুগতে হয়, তাই না? যার ফলগুলো কিন্তু মানুষকে ভুগতে হচ্ছে। অর্থাৎ পৃথিবীতে মানুষ, এটি মানব ভূগোলে একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তু। পরবর্তীতে পরিবেশ। দেখো, আমরা আমাদের চারপাশে যা কিছু আছে তাই আমাদের পরিবেশ। অর্থাৎ আমাদের দেখো, এই যে পরিবেশ নিয়ে যখন কথা বলছি, পৃথিবীতে বিভিন্ন ধরনের মানুষ জীবনযাপন প্রণালীর মধ্যে আমরা কিন্তু পার্থক্য দেখতে পাই, তাই না? আমরা অনেকবার তোমাদেরকে একটু আগের ভিডিওতে বলেছি যে আমরা বিভিন্ন ধরনের পরিবেশে মানুষের জীবন প্রণালীর খাদ্য, তার বস্ত্র, তার বাসস্থান, তার অর্থনৈতিক কার্যাবলী বিভিন্ন ধরনের দেখতে পাই। এই যে ভিন্নতা দেখতে পাই, এগুলোর উপরে কিন্তু তার পরিবেশ দারুণভাবে একটা প্রভাব ফেলছে। আমরা মানুষ পরিবেশের মধ্যে সম্পর্কে দেখেছি, কয়েক ধরনের সম্পর্ক আমরা দেখতে পাই। একটা ধরনের সম্পর্ক আমরা দেখতে পাই যে মানুষকে পরিবেশ নিয়ন্ত্রণ করছে, মানুষের কার্যাবলীকে নিয়ন্ত্রণ করছে। আর জায়গায় দেখতে পাই যে পরিবেশ কতগুলো সম্ভাবনাকে মানুষের সামনে তুলে ধরছে, মানুষ সেখান থেকে সম্ভাবনা কি বেছে নিচ্ছে। আর একটা ভাবে আমরা দেখতে পাই যে কি মানুষ এবং পরিবেশ কেউ কাউকে নিয়ন্ত্রণ না করে বরঞ্চ একে অপরকে একটা প্রভাবিত করছে এবং একটা সিম্বায়োটিক রিলেশনশিপ গড়ে তুলছে। তাহলে এই যে পরিবেশ, এই পরিবেশগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকে মানুষ, তাই না? কারণ এই পরিবেশের উপরেই তো মানুষ বসবাস করে, সেই পরিবেশকে পরিবর্তন করে, সেই পরিবেশের উপর মানুষ তার বসবাসের জন্য যা দরকার সেগুলো গড়ে তোলে, বসতি গড়ে তোলে, যোগাযোগের রাস্তা গড়ে তোলে, শিল্প কারখানা গড়ে তোলে, সেই মাটিতে ব্যবহার করে তারা হচ্ছে কৃষিকাজ করে তোলে, অর্থাৎ বিভিন্ন ধরনের অর্থনৈতিক কার্যাবলী তারা করে থাকে। তাহলে পরিবেশ হচ্ছে মানব ভূগোলের একটা দ্বিতীয় বিষয়বস্তু। মানব ভূগোলের তৃতীয় বিষয়বস্তু হচ্ছে সংস্কৃতি এবং সভ্যতা। সংস্কৃতি এবং সভ্যতা খুবই কানেক্টেড দুটি বিষয়। দেখো, সংস্কৃতির মাধ্যমে মানব জাতিটি প্রকাশ হয়, অর্থাৎ একটা মানুষের আচরণের বহিঃপ্রকাশটি হচ্ছে তার সংস্কৃতি। এটা একটা অর্জিত আচরণ, সংস্কৃতি। এই অর্জিত আচরণটি যেটা বংশানুক্রমে মানুষের মধ্যে কিন্তু কি হয় বলতো, প্রবাহিত হয়। এখন দেখো, এই সংস্কৃতির মাধ্যমে কিন্তু এই সংস্কৃতির হাত ধরে কিন্তু সভ্যতাটি গড়ে ওঠে, এবং এগুলোর মাধ্যমে নতুন ধরনের সংস্কৃতি আসে, সংস্কৃতির প্রসারণ ঘটে, সামাজিক স্বীকৃতি ঘটে। আমরা বাছাইকৃত পরিহার বা সিলেক্টিভ এলিমিনেশন, অর্থাৎ আমরা অনেকগুলো ধরনের প্রথা কিছু আমরা বাদ দিয়ে দিই, কিছু প্রথা রাখি। একসময় দেখো সতীদাহ প্রথা ছিল, যেটা একটা প্রথা হিসেবে বিবেচিত হতো, কিন্তু বর্তমানে কিন্তু সেটা আর হচ্ছে না। এভাবে কিন্তু আমরা সিলেক্টিভ এলিমিনেশন করে থাকি। আমরা এইভাবে কিন্তু দেখো সংস্কৃতির হাত ধরে সভ্যতাগুলো কিন্তু গড়ে ওঠে, এবং এই সংস্কৃতি যখন গড়ে ওঠে, একটা জায়গার সংস্কৃতি কীরকম হবে, একটা মানুষের সংস্কৃতিগুলো কীরকম হবে, সেখানকার পরিবেশ কিন্তু তার উপরে একটা প্রভাব রাখে। যেমন আমরা গ্রিক সভ্যতায় আমরা থান্ডার গড দেখতে পাই, অথবা আমরা বজ্রের দেবতা দেখতে পাই, যিনি হচ্ছে জিউস। অপরদিকে আমরা বৃষ্টির দেবতা আমরা কিন্তু আমরা ইন্ডিয়ান সভ্যতায়, বা আমরা যদি বলি যে হিন্দু পুরাণে আমরা এই গ্রিক বজ্র দেবতা না বলি, বা আমি যদি সিন্ধু সভ্যতা বলি, সেখানে কিন্তু বজ্র দেবতা দেখতে পাই না। কেন দেখতে পাই না? কারণ আমি যখন গ্রিক সভ্যতা দেখি, গ্রিক যে সভ্যতাটি সেটি মূলত পাহাড়ি অঞ্চলে গড়ে ওঠা, মোটামুটি সেখানটিতে আসলে বজ্রপাত বেশি হয়ে থাকে, এবং সিন্ধু সভ্যতা তো মূলত একটা সমতল অঞ্চলে, এই জন্য সেখানে বজ্রপাতের হার এত বেশি না। এই জন্য দেখো, মানুষ সে সময় আসলে বিভিন্ন ধরনের প্রাকৃতিক প্রপঞ্চগুলোকে ভয় পেত, মনে করতো তাদের মধ্যে বিভিন্ন ধরনের ঐশ্বরিক ক্ষমতা রয়েছে। এই জন্য আমরা গ্রিক সভ্যতায় আমরা থান্ডার গড দেখতে পেল বা বজ্র দেবতা দেখতে পেল, আমরা সিন্ধু সভ্যতায় কিন্তু বজ্র দেবতা দেখতে পাই না। বুঝতে পেরেছো বন্ধুরা? তাহলে দেখো, এই যে সংস্কৃতি সভ্যতা, এগুলো হাত ধরাধরি করে চলে থাকে, এবং এগুলো পরিবেশ দ্বারা প্রভাবিত হয়, অনেক সময় নিয়ন্ত্রিত হয়। মানুষ পরিবেশের বিভিন্ন ধরনের বিষয়বস্তু সম্পর্কে, অনেক ধরনের পরিবেশগত বস্তু আছে যেগুলোকে মানুষ পূজা করে থাকে। যেমন গঙ্গা নদীকে মানুষ হিন্দু ধর্মে অনেক বেশি
একটা মাহাত্ম্যপূর্ণ বিষয় হিসেবে কিন্তু অনেকে গঙ্গা নদীকে শ্রদ্ধা করে থাকে, ভক্তি করে থাকে। অনেক জায়গা আছে যেগুলোকে ধর্মীয় কারণে অনেক বেশি গুরুত্বপূর্ণ জায়গায় রূপ লাভ করেছে। তাহলে এই সবগুলোই কিন্তু আসলে সংস্কৃতি সভ্যতার সাথে অনেক বেশি কানেক্টেড ব্যাপার। এগুলো নিয়ে কিন্তু মানব ভূগোল আলোচনা করে থাকে, বুঝতে পেরেছো? তাহলে বন্ধুরা আমরা মানব ভূগোলের যে বিষয়গুলো রয়েছে, বিষয়বস্তুগুলো রয়েছে, সেগুলো সম্পর্কে জানলাম, সেগুলো সম্পর্কে দেখলাম এবং সেগুলো সম্পর্কে বুঝলাম আশা করি। তাহলে বন্ধুরা এখন যদি তোমাদেরকে মানব ভূগোলের ক্ষেত্র এবং মানব ভূগোলের বিষয়বস্তু নিয়ে আলোচনা করতে পারলে আশা করি তোমরা সেটি কিন্তু খুব ভালোভাবে বর্ণনা করতে পারবে। বন্ধুরা আমি তোমাদেরকে বলেছিলাম মানব ভূগোলের ক্ষেত্র কি সেটি সম্পর্কে জানাবো এবং আশা করি তোমাদেরকে সেই সম্পর্কে জানাতে সমর্থ হয়েছি। পুরো ক্লাসটি এত মনোযোগ দিয়ে করার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।